সো আজকে আমরা শুরু করছি হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন কি আগে দেখা যায়। এখানে লেখা আছে হাইপার কনজুগেশন ইজ এ জেনারেল স্টেবিলাইজিং ইন্টারঅ্যাকশন। মানে কি, হাইপার কনজুগেশন যদি কোনো মলিকিউলে হয় তাহলে তার মধ্যে স্টেবিলিটি আসবে, স্টেবিলাইজেশন আসবে, অর্থাৎ এনার্জি কমবে। ইট ইনভলভস ডিলোকালাইজেশন অফ সিগমা ইলেকট্রনস অফ CH বন্ড of an alkyl group directly attached to the carbon atom of unsaturated system or to an atom with unshared p orbital। কি বলছে জিনিসটা, যে হাইপার কনজুগেশন কি বলছে, যে যদি একটা কার্বন অ্যাটম থাকে এবং এখানে যদি একটা p অরবিটাল থাকে এবং তার পাশে যদি তার পাশের কার্বনের যে কার্বন হাইড্রোজেন বন্ড থাকবে, সেই কার্বন হাইড্রোজেন বন্ডের যে সিগমা বন্ড, এই যে সিগমা বন্ড, এই সিগমা বন্ডের থ্রু দিয়ে এই স্টেবিলাইজেশনটা হয়। এর আগে আমরা রেজোন্যান্সে দেখেছি, রেজোন্যান্স বা মেসোমেরিক এফেক্ট, এসবে আমরা দেখেছি যে সেখানে ইনভলভ হয় পাই ইলেকট্রন এবং লোন পেয়ার। এই প্রথম এই এফেক্টটায় ইউজ হবে সিগমা ইলেকট্রন। সিগমা বন্ড, একটা বন্ড তৈরি হতে দুটো ইলেকট্রন লাগে, এই দুটো ইলেকট্রন সিগমা ইলেকট্রন এইটা দিয়ে স্টেবিলাইজেশন হবে। এবার সেটা কিভাবে হয় দেখা যাক। এই কার্বনটা হতে হবে sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ প্ল্যানার, একই প্লেনে থাকবে। এই কার্বনের রেসপেক্টে যে যে অ্যাটম আছে তারা সবাই একই প্লেনে থাকবে। যেমন একটা কার্বন প্লাস, এটা একটা কার্বোক্যাটায়ন, এখানে ধর এইচ আছে, এখানে CH3 আছে, আমি র্যান্ডম যে কোনো একটা কার্বোক্যাটায়ন নিচ্ছি, হাইড্রোজেন। এই কার্বোক্যাটায়নের কার্বন হয় sp2। sp2 কার্বন কারা কারা হয় ইন জেনারেল, যে এক্সাম্পল আমরা দেখতে পাই সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন যদি হয় তাহলে তারা sp2 হয়, আর যদি C ডাবল বন্ড C থাকে তাহলে সেই ডাবল বন্ডের যে দুটো কার্বন, এই কার্বনটাও sp2, এই কার্বনটাও sp2। আর এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড কার্বন। এদের মধ্যেই হাইপার কনজুগেশন দেখা যায়। এই যে কার্বোক্যাটায়নটা আমি আঁকলাম, এই কার্বোক্যাটায়নটার এই কার্বনটা নিশ্চয়ই sp2 হাইব্রিডাইজড, তাহলে এখানে হাইপার কনজুগেশন হতে পারে, হবে কিনা দেখছি। এবার হাইপার কনজুগেশন হয় আলফা হাইড্রোজেন দিয়ে। কি দিয়ে? আলফা হাইড্রোজেন। সেটা আবার কি জিনিস? এই যে sp2 কার্বন, এই sp2 কার্বনের পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন, এবং এই আলফা কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকে এই প্রত্যেকটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এটাও আলফা, এটাও আলফা। এই যে কার্বোক্যাটায়ন আমি এঁকেছি, এতে এই পাশের এখানে তো কোনো কার্বন নেই, এখানেও কোনো কার্বন নেই। আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেনও থাকবে না। তাহলে এই টোটাল কার্বোক্যাটায়নে 3টে আলফা হাইড্রোজেন আছে। অন্য একটা এক্সাম্পল দেখি আমরা। C ডাবল বন্ড C, CH3, H, CH3, H। CH3টা একটু ছাড়িয়ে লিখেছি আর কি। এবার দেখা যাক, এই কার্বনটা ডাবল বন্ডেড কার্বন, এটা sp2 কার্বন, এটাও sp2 কার্বন। sp2 কার্বনের পাশের কার্বনকে আলফা কার্বন বলে, যেমন এই কার্বনটা sp2 ছিল, তার পাশের কার্বনকে আলফা কার্বন বলছিলাম। তেমনি এই কার্বনের পাশে এই কার্বনটা রয়েছে, তাহলে এই কার্বনটাকে বলবো আলফা কার্বন, এর সঙ্গে যুক্ত হাইড্রোজেন গুলোকে বলবো আলফা হাইড্রোজেন। এবার এই মলিকিউলে আর কোথায় আলফা হাইড্রোজেন আছে আমরা দেখি। এই কার্বনটাও তো sp2 কার্বন, এবং এর রেসপেক্টে এর পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তাই এর সঙ্গে যুক্ত 3টে হাইড্রোজেন, এই 3টেই আলফা হাইড্রোজেন। কিন্তু এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন নয়, কারণ এই কার্বনের, এই sp2 কার্বনের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, সেই কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে আলফা হাইড্রোজেন হবে। এটা তো ডিরেক্ট অ্যাটাচ হয়ে আছে, তাহলে এটা হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করবে না, এবং এরা আলফা হাইড্রোজেনও না।
তাহলে এই যে আমি অ্যালকিনটা আঁকলাম, এখানে টোটাল আলফা হাইড্রোজেন কতগুলো আছে? কি হলো? 5টা। 5টা কোথায় দেখছি? 4টে আছে। এইটা আলফা হাইড্রোজেন তো, এটাও আলফা হাইড্রোজেন, এটাও আলফা হাইড্রোজেন, আর এই যে 3টে হাইড্রোজেন এখানে আছে, এই যে CH3, এরাও তো আলফা হাইড্রোজেন নাকি? তাহলে টোটাল কটা? হুম, 4টে। এইখানে 3টে আর এখানে 3টে যোগ করলে 4টে হয়, তাই তো? বেশ, হুম, গুড। বেশ, এই মলিকিউলে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? এটাতে এই যে এই মলিকিউল না, এই 3টে। 3টে। তা এটা, এখানে তুই এখনো দেখতে পাচ্ছিস এখানে 4টে আছে এই মলিকিউলে, এই অ্যালকিনটায় না না, এটা 3টে। 3টে। যা বলছিস একটু ভেবে চিন্তে বল, দেখে শুনে বল। আমি বললাম যে sp2 কার্বনের পাশের কার্বনকে আলফা কার্বন বলে, সেই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন জুড়ে থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে এই একটা আলফা কার্বন sp2 কার্বনের পাশে আছে, তেমনি এই যে কার্বনটা, এই যে CH3 লিখেছিলাম, এই কার্বনটাও তো এই sp2 কার্বনের পাশে আছে। তাহলে এটাও এটাও আলফা কার্বন। তাহলে এর সঙ্গে যুক্ত এই 3টে হাইড্রোজেনও নিশ্চয়ই আলফা হাইড্রোজেন নাকি? হ্যাঁ, তাহলে এখানে 3টে আলফা হাইড্রোজেন পাচ্ছি, এখানে 3টে আলফা হাইড্রোজেন পাচ্ছি, কতগুলো টোটাল? 6টা। বেশ, 6টা। এবার যতগুলো আলফা হাইড্রোজেন থাকে বলা হয় ততগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তৈরি হবে। যতগুলো আলফা হাইড্রোজেন থাকে ততগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তৈরি হবে। এই জন্য একটা মলিকিউলে বা একটা কার্বোক্যাটায়নে কতগুলো আলফা হাইড্রোজেন আছে সেগুলো আমাদেরকে খোঁজা শিখতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখিয়েও দিলাম কিভাবে বের করা হয়। যেমন আরেকটা এক্সাম্পল আমি দেখাই, ডাবল বন্ড, মিথাইল 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 মিথাইল, চারদিকে 4টে মিথাইল গ্রুপ। তাহলে এই ডাবল বন্ডের পাশের কার্বন, এই কার্বনে মিথাইল মানে তো CH3, এই 4টেতেই এরকম CH3 আছে। তাহলে এই প্রত্যেকটা CH3 এর 3টে হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, এখানেও তেমন 3টে আছে, এখানেও 3টে, এখানেও 3টে। তাহলে টোটাল এখানে হাইপার কনজুগেশন হচ্ছে 3 4 12টা, 12, 12টা হচ্ছে আলফা হাইড্রোজেন। তার মানে 12টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। তেমনি এই যে কার্বোক্যাটায়ন তাতে 3টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। এবার হাইপার কনজুগেশনটা হচ্ছে এটা কি? আলফা হাইড্রোজেন থাকলে এই হাইব্রিডাইজ, সরি, আলফা হাইড্রোজেন থাকলে হাইপার কনজুগেশন হয়, কিভাবে হয় সেটা দেখবো। আলফা হাইড্রোজেন থাকতে হবে বুঝলাম। একটা কার্বোক্যাটায়ন সেটা তো sp2 হাইব্রিডাইজড হয়, এবং একটা আমরা কার্বনে জানি, একটা কার্বনে যদি ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, আচ্ছা একটা S আর দুটো P এখানে ইনভলভ হয়, sp2, হ্যাঁ, এভাবে sp2 হাইব্রিডাইজেশন হয়। তাহলে একটা p অরবিটাল পড়ে থাকে, sp3 হলে 4টে ইউজ হতো, sp2 হলো 3টে ইউজ হবে, একটা p পড়ে থাকবে। মনে করো সরি, এইটা হচ্ছে শেষ অরবিটাল, এবং এর পাশে এই একটা কার্বন যদি sp2 হয়, তার অ্যারাউন্ডে 3টে অ্যাটম একই প্লেনে থাকে। যেমন এখানে এই কার্বোক্যাটায়ন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন এবং এই মিথাইল একই প্লেনে বা একই তলে আছে। তেমনি এই যে কার্বোক্যাটায়ন এখানে লেখা আছে, এই কার্বনটা, তার এরকম একটা হাইড্রোজেন আছে এখানে, একটা হাইড্রোজেন আছে এখানে, আর একটা মিথাইল আছে পাশে। মিথাইলের কার্বনেই 3টে হাইড্রোজেন, তো একটা হাইড্রোজেন এই, একটা হাইড্রোজেন এই, আর একটা হাইড্রোজেন এই,
এই হাইড্রোজেনটার অরবিটাল দেখানো হয়েছে, যে সিগমা বন্ডের যে অরবিটাল সেটা দেখানো হয়েছে। এই যে সিগমা বন্ডের যে অরবিটাল তার সঙ্গে এই পাই বন্ডের ইন্টারাকশন হয়, এবং এটা একটা স্টেবিলাইজিং ইন্টারাকশন। এতে মলিকিউল বা ক্যাটায়ন স্টেবিলিটি পায়। কিভাবে হয় এই হাইপার কনজুগেশনটা দেখা যাক। এই যে মলিকিউলটা, এই মলিকিউলটা অ্যাকচুয়ালি CH3 CH2 প্লাস, তাই তো, এই CH3 CH2 প্লাস। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কতগুলো আছে? এই কার্বনের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, তাহলে তার সঙ্গে যুক্ত এই তিনটা হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এদের হাইপার কনজুগেশন কিভাবে হয় দেখবো আমরা। এই সেই মলিকিউলটা CH3 CH2 প্লাস। কি করা হবে একটু ছাড়িয়ে লিখি। সি, আচ্ছা না দরকার নেই, এখানেই লেখা আছে। এই হচ্ছে আলফা হাইড্রোজেন, এটাও এটাও তিনটে আলফা হাইড্রোজেন। কি হবে মনে মনে এইভাবে ভাবা যেতে পারে যেন এই বন্ডটা খুলে এই বন্ডের উপর চলে এসছে, এই সিঙ্গেল বন্ড ছিল তার উপর চলে এসছে, তাহলে এখানে ডাবল বন্ড হয়ে গেছে। আর এই হাইড্রোজেনের মাঝখানে এই বন্ডটা নেই, ফাঁকা হয়ে গেছে এখানে। এবার এখান থেকে যেহেতু ইলেকট্রন চলে গেল, হাইড্রোজেন আগে কার্বনের এপাশে চারদিকেই বন্ড ছিল, এখন এখনো কার্বনের এই কার্বনটার চারদিকেই বন্ড আছে, এর কোনো প্রবলেম হয়নি। আগে ডবল বন্ডটা উপরের দিকে, আগে একটা সিঙ্গেল বন্ড উপরে ছিল, এখানে একটা সিঙ্গেল বন্ড ছিল, এখন একই দিকে দুটো বন্ড হয়ে গেছে। কিন্তু হাইড্রোজেন আগে একটা বন্ড করেছিল, এখন সেই বন্ডের ইলেকট্রন চলে গেছে, তাই হাইড্রোজেনের উপরে পজিটিভ চার্জ হলো। হুম। মাঝখানে বন্ডটা চলে গেছে। রেজোন্যান্সে যেরকম করতাম ঠিক সেরকম, তাই না? রেজোন্যান্সে যেরকম ইলেকট্রন শিফট করতাম, কিন্তু সেটা আমরা করতাম পাই ইলেকট্রন শিফট। এখানে হচ্ছে সিগমা ইলেকট্রন, CH সিগমা ইলেকট্রন। এবং এটাকে রেজোন্যান্সের মতন একই রকম, হ্যাঁ, রেজোন্যান্সের মতন একই রকম ইলেকট্রন শিফটিং। সেই জন্য এই হাইপার কনজুগেশনকে অনেক সময় অন্য একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে নো বন্ড রেজোন্যান্স। নো বন্ড রেজোন্যান্স, কারণ এই যে একটা রেজোন্যান্স টাইপের হলো, হয়ে এখানে আর বন্ড নেই, এই জন্যই মোস্ট প্রবাবলি বলা হয় নো বন্ড রেজোন্যান্স। তাহলে এখানে এইভাবে একটা, এটাকে বলা হবে একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এবার এই হাইড্রোজেনটা যেভাবে সরে এরকম হলো, এই পাশের হাইড্রোজেনটাও সরে এরকম হতে পারতো। আমি মুছে দিয়ে আবার দেখাই। তেমনি এই হাইড্রোজেনটা যদি এই বন্ডটা শিফট করে এখানে যেত, তাহলে কি হতো, আবার এখানে ডাবল বন্ড পড়তো, এই হাইড্রোজেনের মাঝে আর কোনো বন্ড থাকতো না। এটাকেই বলা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তেমনি নিচের হাইড্রোজেনটাও সরে হতে পারতো একই রকম ভাবে এরকম। তাহলে যতগুলো আলফা হাইড্রোজেন থাকে ততগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হয়। তাহলে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার রাখতে পারবি তো যে কোনো কার্বোক্যাটায়ন দেওয়া থাকলে এভাবে? বেশ, যেমন আমি যেখানে হাইপার কনজুগেশন রয়েছে, প্রথম লাইনেই বলা হয়েছিল হাইপার কনজুগেশন হচ্ছে একটা স্টেবিলাইজিং ইন্টারাকশন, অর্থাৎ এতে স্টেবিলাইজেশন হয়। স্টেবিলাইজেশন এই যে এই সিগমা বন্ডের সঙ্গে এই পি অরবিটালের একটা ইন্টারাকশন হচ্ছে, স্টেবিলাইজিং ইন্টারাকশন হচ্ছে, এর জন্যই মলিকিউল স্টেবিলিটি পায়। একটা কার্বোক্যাটায়ন লিখি, CH3 প্লাস। এবার একটা হাইড্রোজেনকে আমি মিথাইলে রিপ্লেস করব। আচ্ছা এটাই আমি মিথাইল করে দিই, CH3। এটাই আমি দুটো কার্বনকে মিথাইল দিয়ে রিপ্লেস করছি, একটা H রয়েছে। থার্ড কেসে আমি সবগুলোই মিথাইল করে দেবো, CH3 CH3 CH3। তাহলে এই কার্বনটা sp2 কার্বন, এই কার্বনটা sp2 কার্বন, এই কার্বনটা sp2 কার্বন, মাথায় প্লাস হবে sp2 কার্বন। তাহলে তার পাশের যে কার্বন তাকে আমরা আলফা কার্বন বলবো। যেমন এর পাশে কার্বন কোথায় আছে, ঠিক পাশেরটা, একটা কার্বন পাশে, এইটা, এটা আলফা কার্বন, দুটো আলফা কার্বন আছে। এখানে
তিনটে আলফা কার্বন আছে, এবং আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকেই আলফা হাইড্রোজেন বলে, এবং তারাই হাইপার কনজুগেশন করে। তাহলে এখানে টোটাল আলফা হাইড্রোজেন এই মলিকিউলে টোটাল আছে তিনটে, তাই তো? এই তিনটে। এখানে আলফা কার্বনের সঙ্গে যুক্ত টোটাল তিনটে তিনটে ছটা, এখানে টোটাল 9টা। তাহলে এই কার্বোক্যাটায়নে আলফা হাইড্রোজেন এতগুলো মানে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, এটাও তিনটে হবে, এখানে 6টা হবে, এখানে 9টা হবে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তাহলে যত হাইপার কনজুগেশন হয় তত স্টেবিলিটি বাড়ে বলেছি। তাহলে স্টেবিলিটি কার বেশি হবে, প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? কার মধ্যে হাইপার কনজুগেশন বেশি হচ্ছে? প্রথমটার মধ্যে হাইপার কনজুগেশন বেশি হচ্ছে। ক্লাস যদি করতে হয় ঠিকঠাক ভাবে কান খুলে শোন যা বলছি। এখানে আমি লিখে দিলাম হাইপার কনজুগেশন তিনটে, এটাই এখানে 6টা, এখানে 9টা। আমি জিজ্ঞাসা করছি কোথায় হাইপার কনজুগেশন বেশি হচ্ছে, প্রথমটা। কতগুলো হাইপার কনজুগেশন হবে আমি এখানে লিখে দিলাম, যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে, তারপরেও কি জন্য হচ্ছে না এরকম? এখানে 9টা, এখানে বেশি হবে। তাহলে স্টেবিলিটি, যত হাইপার কনজুগেশন বেশি তত স্টেবিলিটি বেশি। তাহলে সব থেকে বেশি স্টেবিলিটি এইটার, এটা সব থেকে বেশি স্টেবিলিটি, তারপরে এইটার, তারপরে এইটার। ওই জন্য এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেহেতু কার্বোক্যাটায়নের পাশে একটাই কার্বন আছে তাই 1 ডিগ্রি। এই কার্বোক্যাটায়নের কার্বনের পাশে দুটো কার্বন আছে তাই এটা 2 ডিগ্রি। এটা তেমনই 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি স্টেবল হয়, আর 1 ডিগ্রিটা সব থেকে কম স্টেবল হয়। তার কারণ এটাই, তার কারণ হচ্ছে হাইপার কনজুগেশন। কারণ 3 ডিগ্রিতে টোটাল 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে, যার জন্য সব থেকে বেশি স্টেবিলিটি পাবে। কিন্তু 2 ডিগ্রিতে 6টা, 1 ডিগ্রিতে 3টে, সব থেকে কম, তাই ওর স্টেবিলিটি সব থেকে কম। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, এই যে ওটাই করে দেওয়া আছে এখানে। এই যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর CH3+ হচ্ছে মিথাইল ক্যাটায়ন, এর তো কোনো হাইপার কনজুগেশন হবেই না। কারণ এই যে কার্বোক্যাটায়নিক যে কার্বন অর্থাৎ sp2 কার্বন, এই কার্বনের পাশে তো কোনো কার্বনই নেই, অর্থাৎ কোনো আলফা কার্বন নেই। আলফা কার্বন না থাকলে কোনো আলফা হাইড্রোজেনও নেই। এই জন্য ও সব থেকে কম স্টেবল, 0 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তাই তাদের স্টেবিলিটির অর্ডারটা এই। নেক্সট বলছে হাইপার কনজুগেশন ইজ অলসো পসিবল ইন অ্যালকিনস অ্যান্ড অ্যালকিল অ্যারিনস। কেমন দেখি আমরা। অ্যালকিন কাদের বলে তো আমরা জানি, ডাবল বন্ড থাকলে, কার্বন কার্বন ডাবল বন্ড, সেই টাইপের কম্পাউন্ডদের অ্যালকিন বলে। অ্যালকিনদের মধ্যে হাইপার কনজুগেশন হয় আমরা তো বললামই, যতগুলো আলফা হাইড্রোজেন থাকে। আর অ্যালকিল অ্যারিনস, অ্যারিন মানে হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। যেমন ধর আমি একটা বেনজিন আঁকলাম, ডাবল বন্ড ডাবল বন্ড, এখানে আমি CH3 লিখলাম। বেনজিনের উপরে CH3, এই মলিকিউলটার নাম হচ্ছে টলুইন, মানে মিথাইল বেনজিন বা টলুইন। আমরা বলেছি যে ডাবল বন্ডের পাশের কার্বনকে আলফা কার্বন বলে, এখানেও সেইভাবে ইমাজিন করা যেতে পারে যে এটাকে যদি আমি ডাবল বন্ড ভাবি, তাহলে ডাবল বন্ডেড কার্বন হচ্ছে এইটা, এর পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এই তিনটে হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে হাইপার কনজুগেশন কি করে হবে, এই বন্ডটা শিফট হয়ে এখানে আসবে, এই বন্ডটা শিফট হয়ে উপরে যাবে, এরকম। ওকে, এইভাবে হবে। আর এখানে কিভাবে হবে, ধর এখানে CH3 আছে আর বাকি সবগুলো H আছে, তার মানে এখানে টোটাল 3টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। তাহলে এখানে হাইপার কনজুগেশন কি করে হবে, এই CH বন্ড, এই যে কার্বনটা sp2 কার্বন, তার পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বন এবং হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন এই ভাঙে এখানে আসবে, আর এটা শিফট হয়ে এখানে যাবে। এরপরে রেজোন্যান্সের মতো যেরকম ছবি আঁকা হয় ভাবে এঁকে দেবো। রেজোন্যান্ট এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারটা দেখতে এরকম হবে যে কার্বন ডবল বন্ড এখন নেই, সিঙ্গেল বন্ড হয়ে গেছে, আর এখানে দুটো হাইড্রোজেন ছিল,
এই যে বন্ড শিফট হলো তার জন্য এখানে নেগেটিভ চার্জ এলো, এইখানে কার্বন ছিল সেই কার্বনের উপর ডাবল বন্ড পড়লো, হাইড্রোজেন হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন তো রয়েছে, আর এই একটা হাইড্রোজেন যার বন্ডটা খুললো তার মাথায় প্লাস, আর মাঝখানে কোনো বন্ড নেই, আর এই ডাবল বন্ডের পাশে এই যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা এখানে পড়ে রইলো, তাহলে এই একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এরকম এই হাইড্রোজেনটা যেমন সরালাম তেমনি এইটা সরিয়ে করতে পারতাম একই রকম ভাবে, তেমনি এইটা সরিয়েও করতে পারতাম একই রকম ভাবে। এইভাবে অ্যালকিন এবং অ্যালকিল অ্যারিন এদের মধ্যে হাইপার কনজুগেশন হয়। যেমন একটা এক্সাম্পল এখানে আছে, যেটা দেখালাম করে ওটাই দেখিয়েছে এখানে। এই যে মলিকিউলটা হচ্ছে এই CH3 CH ডাবল বন্ড CH, এটাই তো দেখালাম, C ডাবল বন্ড C H, একটা CH3 একটা H, এটা তো আমি দেখালাম করে, এটাই এইটা CH3, এই যে CH3 তারপরে CH CH ডাবল বন্ড CH H, একই মলিকিউল দেখিয়েছে। এর হাইপার কনজুগেশন কিভাবে করা হয় পরপর ছবি এঁকে তিনটেই দেখানো হয়েছে। এই যে তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, চারটে ছবি চারটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার না, এই তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, এটা তো মেইন মলিকিউল। তাহলে কিভাবে আঁকা হয়েছে বোঝা গেছে? দেখ প্রথমবার এই হাইড্রোজেনটা খুলেছে, পরের বার এইটা, তারপরের বার এটা। ওকে, বেশ। এবার একটা খুব সুন্দর প্রশ্ন, ধরো কার্বনের উপর পজিটিভ, কার্বনের সঙ্গে হাইড্রোজেন হাইড্রোজেন CH3, এখানে বুঝতেই পারছিস যে তিনটে হাইপার কনজুগেশন হবে, তাই তো? এই তিনটে হচ্ছে আলফা হাইড্রোজেন। কেউ বললো যে আমি মলিকিউলটা করবো, এখানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন ডয়টেরিয়াম। ডয়টেরিয়াম কি? হাইড্রোজেনের আইসোটোপ, 1H1 হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম, 1H2 হচ্ছে ডয়টেরিয়াম হাইড্রোজেনের আইসোটোপ, এবং এর থেকে এটা ভারী, যেহেতু মাস নাম্বার, এটা এটা তো মাস নাম্বার উপরে, মাস নাম্বার বেশি, তাই প্রোটিয়াম থেকে বা নর্মাল হাইড্রোজেন থেকে এটা ভারী, হেভিয়ার। এবার প্রশ্ন হচ্ছে, একজন এই মলিকিউলটা দিয়ে বলল যে এখানে তো তুমি তিনটে হাইপার কনজুগেশন করবে, প্রথমে হাইড্রোজেনটা সরাবে, এটা করবে এটা করবে, এইখানে এই ডয়টেরিয়াম এটাও তো এক প্রকার হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের ভারী, একটু ভারী একটা আইসোটোপ, তাহলে সে কি হাইপার কনজুগেশন করবে হাইড্রোজেনের মতো? উত্তর হচ্ছে না, এখানে এই ডয়টেরিয়ামটা হাইপার কনজুগেশন করবে না, এখানে শুধু এই হাইড্রোজেনটা হাইপার কনজুগেশন করবে, এই হাইড্রোজেনটা করবে। তাহলে এখানে টোটাল হাইপার কনজুগেশন হচ্ছে তিনটে, এখানে দুটো, এই দুটো শুধু। এরকমটা কেন? কেন ডয়টেরিয়াম করবে না? সেও তো হাইড্রোজেনের মতোই, সেও তো শিফট হয়ে যেতে পারে, কিন্তু হবে না কেন? এখানে হাইপার কনজুগেশন হতে গেলে এই বন্ডটাকে ভাঙতে হচ্ছে, মানে এখানে যদি হাইপার কনজুগেশন করি এই বন্ডটা ভাঙতে হবে, এখানে যদি হাইপার কনজুগেশন করি এই বন্ডটা ভাঙতে হবে। বন্ডটা যত সহজে ভাঙবে তত হাইপার কনজুগেশন ভালো হবে। আমি এখান থেকে তো অ্যারো টানছিলাম, এই বন্ডটা যত স্ট্রং হবে তত হাইপার কনজুগেশন ভালো হবে না, কারণ ভাঙবে না সহজে। তার মানে এই বন্ডটা যত উইক হবে তত। এবার যে কোনো মলিকিউলের দুটো বন্ডকে, ধরো দুটো অ্যাটম রয়েছে, দুটো অ্যাটমের মাঝখানে যে বন্ড, সেই বন্ডটাকে কম্পেয়ার করা হয়, ধরো এই অ্যাটম এ এখানে অ্যাটম বি এখানে, এদের মধ্যে বন্ডটাকে কম্পেয়ার করা হয় একটা স্প্রিং এর সঙ্গে, স্প্রিং এর মতো। কেন? কারণ স্প্রিং এর মতো এরা সবসময় স্ট্রেচ করে কম্প্রেস করে, মানে খুলে যায়, মানে দূরে চলে যায়, এ থেকে বি দূরে চলে যায়, আবার দুটোই কাছাকাছি আসে।
স্ট্রেচিং দুটোই দূরে চলে গেল কাছে চলে আসলো, বা একজন দূরে গেল একজন এদিকে একটু কাছে আসলো, এরকম বিভিন্ন রকমের স্ট্রেচিং কম্প্রেসিং। এবার ইমাজিন কর প্রথমে এ বি এতটা এরকম যাচ্ছিল স্ট্রেচ করতে করতে, একটু বেশি এনার্জি পেয়ে ও আরো বেশি স্ট্রেচ করবে, এ বি আরো দূরে যাবে, এখানে এ আছে এখানে বি আছে, এখন আরো স্ট্রেচ করছে, চলে এসছে বি এখানে, আরো স্ট্রেচ করছে, করতে করতে একটা সময় এদের বন্ডটা খুলে যাবে না, এক সময় স্ট্রেচ করে আর এরা ব্যাক করবে না, জাস্ট বন্ড ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে। তো এইভাবে একটা মলিকিউলের বন্ড ভাঙে। তার মানে যে যত ভালো স্ট্রেচিং হবে, যে বন্ডের এগেনস্টে যত বেশি স্ট্রেচিং হবে তত বন্ড সহজে ভাঙবে। যত স্ট্রেচিং হয় তো ভাঙছে, যত স্ট্রেচিং হবে কম্প্রেসিং হবে তত বন্ড ভাঙবে ভালো। এবার এখানে আমি কম্পেয়ার করছি কি কি বন্ড নিয়ে, কার্বন হাইড্রোজেন বন্ড ভার্সেস কার্বন ডয়টেরিয়াম বন্ড। কার্বন হাইড্রোজেন বন্ড আর কার্বন ডয়টেরিয়াম বন্ড, দুটোর মধ্যে নিশ্চয়ই স্ট্রেচিং একই রকম হবে না। হাইড্রোজেন থেকে ডয়টেরিয়াম একটু ভারী, একটা স্প্রিং স্ট্রেচিং হয় ভালো যদি তার সাইডে হালকা জিনিস থাকে, হালকা ভরের জিনিস থাকে, ভারী জিনিস না। ভারী জিনিস হলে সে সহজে স্ট্রেচ করতে পারে না, স্প্রিং স্ট্রেচ করতে পারে না। ঠিক একই রকম ভাবে ডয়টেরিয়াম যেহেতু ভারী, তাহলে নিশ্চয়ই এই বন্ডের স্ট্রেচিং বেশি নয়, এই বন্ডের স্ট্রেচিং কম। অন্যভাবে বলতে পারি তাহলে সিএইচ বন্ডের স্ট্রেচিং বেশি, তার মানে সিএইচ বন্ড অনেক 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 এভাবে স্ট্রেচ করে, কিন্তু ডয়টেরিয়াম বন্ড অত করে না, এরকম 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 হতে করছে। যেহেতু ডয়টেরিয়াম ভারী, ও স্প্রিংটাকে বা বন্ডটাকে বেশি স্ট্রেচ কম্প্রেস করতে দিচ্ছে না ভারী বলে, কিন্তু হাইড্রোজেন হালকা, খুব সহজে এরকম এরকম স্ট্রেচিং 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 করতে 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 একসময় হাইড্রোজেনটা বেরিয়ে যেতে পারে। তার মানে ডয়টেরিয়াম সহজে বেরোয় না, সহজে ভাঙে না কার্বন ডয়টেরিয়াম বন্ড, কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ড সহজে ভাঙে। কার্বন হাইড্রোজেন বন্ড সহজে ভাঙে, কার্বন ডয়টেরিয়াম বন্ড সহজে ভাঙে না। তাহলে এ যদি না ভাঙে এ তো এইভাবে তো হাইপার কনজুগেশন শো করতে পারবে না। ওই জন্যই কার্বন হাইড্রোজেন এটা দিয়েই শুধু হাইপার কনজুগেশন হয়, কার্বন ডয়টেরিয়াম দিয়ে হয় না। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ। ওকে, দেখা যায় এখানে কি আছে। আচ্ছা এখানে ওই কোশ্চেনটাই দেওয়া যে CH3 3 C+ is more stable than CH3CH2+ and CH3+. Tert butyl cation is more stable than ethyl cation and methyl cation. হাইপার কনজুগেশন টার্ট বিউটাইল ক্যাটায়নে C+, তার পাশে এখানে টোটাল দেখবি 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আছে, যেটা আমি করালাম, আর এখানে টোটাল 3টে আছে আর এখানে নেই 0। তাহলে হাইপার কনজুগেশনের বেসিসে বলতে পারি। বেশ, হাইপার কনজুগেশন হলো। এবার টাইপস অফ রিয়াকশন একটুখানি জিনিস, এটাই আজকে বলবো, বেশি এগোবো না, ডিটেলসে নেই তোদের খুব বেশি, কিন্তু একটু জানতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতে মেইনলি কি কি টাইপের রিয়াকশন হয়, 4 টাইপের রিয়াকশন জেনারেলি আমরা দেখি অর্গানিক কেমিস্ট্রিতে। কি? সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। সাবস্টিটিউশন কি? ধরো এ বি একটা মলিকিউল ছিল, সি আসলো, এসে বি কে বের করে দিল, এ এর সঙ্গে এখন সি আছে। সাবস্টিটিউশন মানে যেন বিটাকে সরিয়ে সাবস্টিটিউট করে প্রতিস্থাপন করে সি চলে আসলো, তাই তো? হ্যাঁ। রিয়াকশনকে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন। এটা জেনারেলি 2 টাইপের হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। জাস্ট বলছি জেনে রাখ, ডিটেলসে পরে হবে। সাবস্টিটিউশন এই 2 রকম। অ্যাডিশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন কেমন হয় আমি একটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরো ইথিলিন আছে, CH2 ডাবল বন্ড CH2, আমি এর মধ্যে
ব্রোমিন CCl4 দিলাম, CCl4 একটা সলভেন্ট, জাস্ট কোনো কাজ নেই, মানে মেন রিঅ্যাকশনে কি হবে, এর প্রোডাক্টটা হচ্ছে CH2 তো আছেই, CH2 এই মাঝখানে একটা পাই বন্ড ভেঙেছে, ভেঙে এখানে Br চলে এসছে, এখানে Br চলে এসছে, যে Br2 দিয়েছিলাম এরকম। তাহলে কি ব্রোমিনটা Br2টা এখানে অ্যাডিশন হয়ে গেল, ডাবল বন্ডে যেখানে ছিল, যেখানে যে কার্বন দুটো ডাবল বন্ড ছিল সেই কার্বন দুটো অ্যাডিশন হয়ে গেল। তো এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশনের এক্সাম্পল। এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন তো হলো না, কাউকে সরিয়ে তো আসেনি, CH2 ছিলই, এখানেও আছে CH2 পার্টটা, শুধু ব্রোমিন অ্যাড হয়েছে, হলো। এবার একটা এলিমিনেশন রিঅ্যাকশন দেখা যাক কিরকম হয়। এলিমিনেশন মানে এলিমিনেট করা, মানে কিছু বাদ দিয়ে দেওয়া। ধরো CH2H মানে মিথাইল আর কি, এইচটাকে আমি আলাদা করে লিখলাম, CH2Br। কি হবে, ধরো আমি বাইরে থেকে OH মাইনাস দিয়েছি, OH মাইনাসটা কি করবে, এসে এই হাইড্রোজেন অ্যাটাক করবে, এই হাইড্রোজেনটা এখানে ডাবল বন্ড ফেলবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে, এই OH মাইনাস এইটা H নিল, তাহলে এরা ওয়াটার তৈরি করলো H2O, তাই তো, OH আর H, ওয়াটার H2O। এই পার্টটুকু থেকে কি হলো, এই হাইড্রোজেন তো ভেঙে বেরিয়ে গেছে, ওই OH মাইনাসের কাছে চলে গেছে, আর এর থেকে Br ও বেরিয়ে গেছে। তাহলে এখানে কি পড়ে রইলো, CH2, সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা বন্ড এসে এখানে পড়েছে, তাই ডাবল বন্ড CH2, ডাবল বন্ড CH2 তৈরি হলো, অর্থাৎ ইথিলিন তৈরি হলো। আর কি তৈরি হলো, এই Br-টা বেরিয়ে গেছে, এর উপরে নেগেটিভ চার্জ এসছে, ইলেকট্রন এসছে, তাই Br মাইনাস। এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এখানে কি এলিমিনেশন মানে তো কোনো কিছু সরিয়ে সরে যাওয়া বা বেরিয়ে যাওয়া। এই যে মেন মলিকিউলটা ছিল, এই মলিকিউল থেকে এই H বেরিয়ে চলে গেছে, এই Br-ও বেরিয়ে চলে গেছে, বাকি পার্টটুকু রয়েছে, ওই জন্য H আর Br এরা এলিমিনেট হয়ে গেছে, তাই এটা একটা এলিমিনেশন রিঅ্যাকশন। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন কেমন দেখা যাক, একটা এক্সাম্পল দিই। রিঅ্যারেঞ্জমেন্ট মানে অন্যরকম ভাবে আবার অ্যারেঞ্জ হয়ে যাওয়া, একরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা অন্যরকম ভাবে অ্যারেঞ্জ হলো। একটা বেঞ্জিন রিং, এর সঙ্গে O C ডবল বন্ড O CH3 একটা মলিকিউল আঁকলাম। বেশ, এখানে সব জায়গায় হাইড্রোজেন আছে, একটা করে হাইড্রোজেন আছে, এই কার্বনে এই কার্বনে এই কার্বনে, এই দিই হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এর থেকে তৈরি হয় লুইস অ্যাসিড দিলে, জানতে হবে না খুব বেশি সম্পর্কে, পড়বো পরে আমরা। লুইস অ্যাসিড, যে কোনো লুইস অ্যাসিড দিলে প্রোডাক্ট যেটা তৈরি হয়, মনে মনে এই হাইড্রোজেনটা আর এই COCH3 পার্টটা যদি আমি এক্সচেঞ্জ করে দিই, তাহলে কি হবে, উপরে O ছিল, এই COCH3 থাকবে না, চলে আসবে এই H, OH, আর এখানে যেখানে H ছিল সেখানে চলে আসবে C ডবল বন্ড CH3। তাহলে জানো এই একই মলিকিউলের মধ্যে রিঅ্যারেঞ্জ হয়ে গেল, অন্যভাবে, একরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট ছিল, অন্যরকম ভাবে অ্যারেঞ্জ হয়ে গেল। তাই এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে। ওকে।